এই কেমন দেশপ্রেম? ফলে যারা এই কৃষক বা যারা জেলে যারা কায়িক শ্রম দেয়, গায়ে গতরে খাটে, তারা হচ্ছে ছোট লোক। আর ভদ্রলোক হচ্ছে যারা খাজনা খায়, এই মানুষের শ্রমের খাজনা খায়, তারা হচ্ছে ভদ্রলোক, বাবুলোক। এই বাবুলোকেরা হচ্ছে যখন দেখলো 1872-এর দিকে যে প্রথম আদমশুমারি, যখন তারা আবিষ্কার করলো যে আরে এই ভূখণ্ডে তো আমরা যারা উচ্চ বর্ণের তারা মাত্র ভগ্নাংশ, 1-2% এবং সংখ্যায় যদি বলি মুসলমান পরিচয়ে যারা, তারা তো সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে। তখন থেকে তারা যে রাজনীতিটা শুরু করলো সেটা হচ্ছে ভদ্রলোক রাজনীতি, যে রাজনীতির মূল লক্ষ্যটা হচ্ছে, শত্রু হচ্ছে এই মুসলমান জনগোষ্ঠী, যাকে আমরা বলছি সাম্প্রদায়িক রাজনীতি, যে এই সংখ্যাগরিষ্ঠদেরকে সামনে আগাতে দেওয়া হবে না। তো সংখ্যাগরিষ্ঠতা শুধু মুসলমান হিসেবে না, সংখ্যাগরিষ্ঠ কিন্তু কৃষক হিসেবেও। আপনি যদি নমশূদ্র, তফসিলি জাতি, জনজাতি তাদেরকে তারা এবং মুসলমান চাষাভূষা তাদেরকে এক করেন, তাহলে তারাই 90% মতো মানুষ। এই 90% বিরুদ্ধে তারা একটা সাম্প্রদায়িক রাজনীতি শুরু করলো, যেটা হচ্ছে প্রথম RSS জন্ম। প্রথমে ছিল গোরক্ষা, মানে গরুকে রক্ষা করা সমিতি, গোরক্ষা সমিতি। এই মানে গরু জবাই করা যাবে না, কোরবানি দেওয়া যাবে না, এই নিয়ে অনেক দাঙ্গা হয়েছে। তারপরে আসলো আর্য সভা, যেখানে যে উচ্চবর্ণের লোকেরা তারা তাদের শ্রেষ্ঠত্ব দাবি করত। তারপরে আসলো যে হিন্দু মহাসভা, যেটা বীর সাভারকার এবং বাংলায় যার নেতা ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি, তার নেতৃত্বে। এখন এই ভদ্রলোক রাজনীতি যদি আপনি শুরু করেন, তারা 1905 সালে একটা ঝাঁকুনি খেল বঙ্গভঙ্গের পরে, যে মুসলমান একটা বাংলা ও আসাম নিয়ে একটা বাংলা প্রদেশ, আর পশ্চিমবাংলার ঝাড়খণ্ড মিলে ওদিকে মিলে আরেকটা বাংলা প্রদেশ। তো এই যে বাংলা প্রদেশ, যেখানে সংখ্যাগরিষ্ঠ জনজাতি মানুষ, যার মধ্যে হিন্দু মুসলমান উভয় আছে, এই বাংলা প্রদেশকে তারা সহ্য করে নাই। তার জন্য তারা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু করল। ওই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনই ছিল ভদ্রলোকদের প্রথম রাজনীতি। এবং এই রাজনীতি 1905 সালে শুরু হয়ে 1947 সালে, মাত্র 42 বছরে তার পরাজিত হয়ে গেল। কারণ তারা অধিকাংশ মানুষকে, হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলার, বিশেষত পূর্ব বাংলার মানুষদেরকে তারা জয় করতে পারেনি। নির্বাচনেও তারা পরাজিত। ফলে অধিকাংশ মানুষকে তারা সঙ্গে, অধিকাংশ মুসলমানদের সঙ্গে তারা এক দেশে থাকতে চায়নি। তাদের দুইটা সমস্যা। মুসলমানের সঙ্গে থাকলে, মেলামেশা করলে, যারা নমশূদ্র মানুষ, জনজাতির মানুষ, তারা তো আর বর্ণবাদকে মানবে না, তারা তো ব্রাহ্মণকে আর মানবে না। ফলে তারা দেশটাকে আলাদা করতে চাইলো, যাতে নতুন করে তাদের ব্রাহ্মণ্যতন্ত্র, এটার সঙ্গে হিন্দু ধর্মের সম্পর্ক নাই। এটার সঙ্গে সম্পর্কটা হচ্ছে একটা খাজনাভোগী ভদ্রলোক সমাজের সম্পর্ক। তারা হিন্দু ধর্মের নাম করে অধিকাংশ মানুষকে তারা তাদের আওতায় রাখতে চাইত। এখন তাদের এই যে अस्पৃশ্যতা, মানে ছোঁয়া যাবে না, খাবার খাওয়া যাবে না, ছায়া মারানো যাবে না, তার বিপরীতে কিন্তু আরেকটা তত্ত্ব এখানকার পীর ফকিরা নিয়ে আসছে, একদম প্র্যাকটিক্যাল তত্ত্ব। সেটা হচ্ছে ডেকচি তত্ত্ব। আমি খুব সহজ করে বলছি, যে একটা ডেকচিতে বসে সকলে মিলে, সব মানুষ একসঙ্গে আহার করে, একটা ডেকচি রান্না খায়। এটাই তো সাম্যবাদ, এটাই তো সর্বজনবাদ যাকে আমরা বলছি। আসলে আমরা এটা বলতে চাই এজমালিবাদ, মানে আমাদের একটা কমন থাকবে, যে কমনের মধ্যে আমরা সবাই এক। ফলে এই যে ডেকচি, আজকে আপনি দেখেন বিরিয়ানির ডেকচি, খিচুড়ির ডেকচি, এই ডেকচির সঙ্গে কিন্তু ওই বর্ণপ্রথা বিরোধী একটা লড়াইয়ের একটা প্রতীক ছিল এই ডেকচি। আরেকটা কি ছিল? একটা ছিল নামাজের যে কাতারে কাতারে দাঁড়ানো, গায়ে গায়ে ঘাড়ে ঘাড়ে স্পর্শ হচ্ছে। তার মানে अस्पৃশ্যতার বিরুদ্ধে আমরা একসঙ্গে পরস্পরকে স্পর্শ করে বাঁচি, একসঙ্গে থাকি, একসঙ্গে খাই। তো এই প্র্যাকটিক্যাল তত্ত্ব, এটা তো বর্ণপ্রথার বিরুদ্ধে। ফলে তারা দেশটা ভাগ করে নিয়ে গেল। কিন্তু এর মধ্যে যে জাগরণটা ঘটলো, এই দেশটা ভাগ করা তো সহজ ছিল না। এটাকে ঠেকানোর জন্য সর্বতভাবে চেষ্টা করলেন দুইজন মানুষ। একজন হচ্ছে এই বরিশালের যোগেন মণ্ডল, আরেকজন হচ্ছে শেরে বাংলা ফজলুল হক। আর তাদের সামনে ছিলেন আজকে যে বদরুদ্দোমরের পিতা আবুল হাসিম সাহেব। যোগেন মণ্ডল যদি ওই সময়ে এই রাজনৈতিক লাইন না নিতেন, যে তোমার মুসলমান তোমার শত্রু না, তোমার শত্রু ওই উচ্চবর্ণের ব্রাহ্মণ, ওই জমিদার, ওই মহাজন, যে তোমাকে শোষণ করে, যে তোমাকে অমর্যাদা দেয়, যে তোমাকে মানুষ মনে করে না। এবং এই যে ধারায় আলোড়িত হওয়া হয়ে, যে মতুয়া ধর্মের অনুসারী যারা জনজাতি মানুষেরা, তারা কিন্তু যোগেন মণ্ডলের সাথে এলেন। এবং যোগেন মণ্ডল
জিন্নার যে একটা সহযোগী হয়ে উঠলেন। পাকিস্তানের যে মূল তত্ত্ব তো ছিল এই যে পাকিস্তানে ভেদাভেদ থাকবে না, পাকিস্তানে হিন্দু মুসলিম থাকবে না, বড়লোক গরিব থাকবে না, এবং এটা হবে কৃষকদের জন্য একটা অনন্ত ঈদের দিন, অনন্ত ঈদের দেশ, ল্যান্ড অফ ইটার্নাল ঈদ, যে ঈদ কখনো ফুরাবে না। এটা একটা কল্পনা, ইউটোপিয়া, কিন্তু এই স্বপ্নে মানুষ কৃষকরা আলোড়িত হয়েছিল, যেটা ইলিয়াসের খোয়াবনামা উপন্যাসে যার একটা প্রমাণ আপনারা পাবেন। কিন্তু এই স্বপ্নে আলোড়িত হয়ে তারা কিছু জমিদারদের পরাজিত করলো, তারা কংগ্রেসকে পরাজিত করলো তারা, এবং এই ফজলুল হকের নেতৃত্বে মফস্বলের উত্থান হলো। আজকে যে মফস্বল থেকে আসছি আমরা, এটা শুরু কিন্তু এই ফজলুল হকের মাধ্যমে। ফজলুল হকের নেতৃত্বে মফস্বল শহরগুলোতে এমন একটা অসাম্প্রদায়িক রাজনীতি করে উঠলো, যেটা কংগ্রেস আর তাদেরকে সেখানকার প্রভাব আর ধরে রাখতে পারলো না। অন্যদিকে নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে যোগেন মণ্ডল যে আন্দোলন তৈরি করলেন, যাতে করে অনেক জায়গায় দেখা গেল অনেক বনেদি ব্রাহ্মণ হিন্দু নেতা পরাজিত হচ্ছে নিম্নবর্ণের নেতাদের কাছে, যোগেন মণ্ডলের অনুসারীদের কাছে নির্বাচন। ফলে আজকে আমরা যদি বলি যে আমরা যে বাংলাদেশ যে মানচিত্র ভূখণ্ড পেয়েছি, আলতাফ পারভেজের বই আপনারা দেখবেন, সেখানেও এই বর্ণনা আছে যে পেয়েছি, এটা কিন্তু এই শেরেবাংলা ফজলুল হকের যে কৃষক প্রজা পার্টির আন্দোলন আর যোগেন মণ্ডলের আন্দোলন, এই দুইয়ের একটা মিলনের মধ্যে দিয়ে এটা রক্ষা করা গেছে। নাইলে সিলেট অঞ্চলটা যোগেন মণ্ডল যদি তৎপর না হতো, সিলেট অঞ্চলটা আমরা পেতাম না। এখন এই যোগেন মণ্ডলের যে এজমালি রাজনীতি, আপনি এজমালি, আমরা এখানে বলি সর্বজনবাদ, বহুত্ববাদ, এসব কথা আমাদের মানুষ বুঝে না। এগুলো বিদেশি শব্দের, ইংরেজি শব্দের বাংলা করা। প্লুরালিজমের বাংলা আমরা করছি বহুত্ববাদ, হ্যাঁ, কমনের বাংলা করছি সর্বজনবাদ, কিন্তু আসলে আমার ভাষার মধ্যে শব্দগুলো আছে। যে এজমালি ধারণাটা তো আমাদের আছে, দেখছি যেমন একটা এজমালি আহারের ব্যবস্থা, তেমনি গ্রামে আপনি দেখবেন কোরবানির সময় আমরা দেখতাম যে একটা কমন জায়গায় সব মাংস এক করা হতো, তারপর সবার ঘরে ঘরে চলে যেত, জানাজা হতো বা বিয়ে শাদী হতো, সব কিছু একটা কমন জায়গা ছিল। ওই জায়গাটা ছিল কারো ব্যক্তিগত সম্পত্তি না, ওইটা গ্রামের সম্পত্তি, কমন সম্পত্তি। এটা হচ্ছে এজমালি ধারণা। আমাদের এই যে আজকে আমরা সর্বজনবাদ বা গণতন্ত্র যাই বলি, বহুত্ববাদ, এগুলো আমাদের ধারণার সঙ্গে যায় না। আমাদের ধারণার সঙ্গে যায় অনেক বেশি এজমালি ধারণাটা। আমাদের গণতন্ত্র, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সম্পদের বন্টনটা এজমালি হতে হবে। সাধারণের জন্য সমান জায়গা থাকতে হবে, সাধারণের জন্য একটা মুক্তির বা অধিকারের স্পেস সৃষ্টি করতে হবে, একটা ময়দান সেখানে খালি রাখতে হবে, যেটা সাধারণের ময়দান। এই সাধারণের রাজনৈতিক ময়দানটা কিন্তু সৃষ্টি হয়েছিল। আজকে আমরা সহজে বলি যে গণমিছিল, এটা একসময় ছিল না। একসময় যার শ্রেণীর বা বর্ণের মানুষ তাদের নিজেদের উৎসব এবং মিছিল তারা করত। কিন্তু এই যে সাধারণের এক জায়গায় করা একটা ময়দান সৃষ্টি করা, যেখানে সবাই এক হবে হিন্দু মুসলিম নির্বিশেষে, সেটা কিন্তু যোগেন মণ্ডলদের অবদান, সেটা শেরেবাংলা ফজলুল হকদের অবদান। এখন আজকে আপনি দেখেন এই যে যোগেন মণ্ডল, যিনি পাকিস্তানের আন্দোলনের সহযোগী ছিলেন, পাকিস্তানের আইনসভার তিনি আইনমন্ত্রী ছিলেন, সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন, তিনি অচিরেই পাকিস্তান প্রতি বিপ্লবের খপ্পরে পড়ল। লিয়াকত আলী খান এবং সামরিক তন্ত্র পাকিস্তান দখল করে বসল, এবং ওই সেনা এবং জমিদার, পাঞ্জাবের জমিদার এবং সামরিক বাহিনীর কর্তারা, জেনারেলরা পাকিস্তান রাষ্ট্রটাকে দখল করে শুধু বাঙালিদের বিরুদ্ধে না, পাকিস্তানের জনসাধারণের বিরুদ্ধেও তারা নির্যাতন নিপীড়ন চালানো শুরু করলো। এই জন্য আপনি একটা সিনেমা দেখবেন, জিন্না 1998, ওখানে দেখবেন যে জিন্না অসুস্থ হয়ে যাচ্ছে, যে অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে সে অ্যাম্বুলেন্সের তেল নাই, রাস্তার মাঝখানে অ্যাম্বুলেন্স বসে আছে, আর একটা গাড়ি পাওয়া যাচ্ছে না, এবং জিন্নার মৃত্যু ত্বরান্বিত হলো। জিন্নাকে দেখার কেউ ছিল না। ঠিক একই পরিণতি আপনি দেখবেন যোগেন মণ্ডল যখন পাকিস্তানের বেইমানির ব্যথা বুকে নিয়ে পশ্চিমবাংলায় গেলেন, তাকে কলকাতায় ঢুকতে দেওয়া হলো না। তিনি বনগাঁর দিকে, 24 পরগনার দিকে, একটা গ্রামের দিকে তাকে জায়গা করে দেওয়া হলো, এবং তার বিরুদ্ধে নামলো কারা? নামলো কংগ্রেস এবং ওখানকার বামপন্থীরা, যে যোগেন মণ্ডল আসলে তো আমাদের খাবার নেই। এখন পশ্চিমবাংলায় মতুয়া ধর্মের একটা বিরাট অনুসারী আছে, যারা ভোটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে পার্টি মতুয়াদের জয় করতে পারবে, তার এক ধরনের নির্বাচনে বা সরকার গঠনের একটা আশ্বাস থাকবে। একইভাবে ওই কারণেই যোগেন মণ্ডল ছিল বিপজ্জনক। যে যোগেন মণ্ডল যে মুসলমানের বন্ধু হয়েছে, জমিদারদের বিরুদ্ধে গেছে, সে যদি এসে সিরাজ শিকদারকে মেরে ফেলা হয়েছে, কিন্তু বাকি যারা ছিল তারা তো জমিদার, ওই বাবু কালচারের উত্তরাধিকার। 19 শতকে যারা একটা কলোনিয়াল রেনেসার সহযোগী ছিল, সেই লোকেরাই আরেক পরিচয় বামপন্থী হয়েছে। বিপ্লবী বামপন্থী এখানে ছিল না। সেটা যদি কারোর মধ্যে থাকে, সেটা মাওলানা ভাসানীর মধ্যে পরে দেখবে যে যোগেন মণ্ডলের রাজনীতি, শেরেবাংলার রাজনীতি কিন্তু পরে আরেকভাবে মাওলানা ভাসানীর মধ্যে আসে।
তারা একে একে সব, যেমন আপনি দেখবেন তারা সূর্য সেন বা তারা এই সমস্ত স্বাধীনতা সংগ্রামে অনেক ক্ষুদিরাম, তারপরে যে মানে বিখ্যাত কৃষি, মানে ভারতের হিরোগুলোকে দখল করছে। তারা এখন যোগেন মণ্ডলকেও দখল করতে চাচ্ছে, তাকে তারা হিন্দুত্ববাদী বানাতে চাচ্ছে, কারণ তিনি তো পাকিস্তানকে প্রত্যাখ্যান করে চলে গিয়েছিলেন। কিন্তু তিনি যে পাকিস্তানের আন্দোলনের একজন সংগঠক ছিলেন, পাকিস্তান আন্দোলনের নেতা ছিলেন, সেই কথাটা তারা ভুলে যায়। এবং যোগেন মণ্ডল পূর্ব করাচি থেকে কলকাতায় চলে গেছেন, ঢাকা থেকে জিরো হয়ে গেলেন। এবং পশ্চিমবঙ্গে যোগেন মণ্ডলের রাজনীতি শুধু না, তার জীবনটাও আস্তে আস্তে হতাশায়, দুঃখে, দারিদ্র্যে শেষ হয়ে গেল। ফলে যোগেন মণ্ডল পাকিস্তান ত্যাগ করে যে চলে গেলেন, এটা তার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল কি না সেটা আরও বিচার বিবেচনার দরকার আছে, ইতিহাস সেটা করবে। কিন্তু আমরা দেখলাম যে পূর্ব বাংলায় যোগেন মণ্ডল উত্থান হয়েছে, সেই পূর্ব বাংলা ছেড়ে যাওয়ার পর যোগেন মণ্ডল শূন্য হয়ে গেলেন, নিঃস্ব হয়ে গেলেন। এখন এই যোগেন মণ্ডলের ইমেজকে ব্যবহার করা হচ্ছে। আপনার দুইটা কেস আপনি যদি দেখেন, চট্টগ্রামের হাজার ডেভিড রাজু ভাই এসেছেন, সেখানকার ভিন্ন। যখন মেয়র তাপসের পুলিশ বাহিনী এবং মাস্তান বাহিনী মিরাঞ্জেল্লা পল্লী উচ্ছেদ করতে যায়, তখন তো হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই তার পাশে দাঁড়ায়। মিরাঞ্জেল্লাও কিন্তু আরএসএস ঢোকার চেষ্টা করছে, সেটা উনি জানেন, সবাই জানি আমরা। তারপরে সেটা আজকে অন্যভাবে পশ্চিমবঙ্গে ফেরত চেষ্টা করছে বিজেপির মাধ্যমে। তারা এখন চেষ্টা করছে মতুয়া অনুসারীদেরকে জয় করতে, যে কারণে নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে আর কোথাও না, চলে যান রমনার কালী মন্দির থেকে চলে যান হচ্ছে ফরিদপুরের ওই মতুয়াদের আশ্রমে। উদ্দেশ্য হচ্ছে এ বাংলার মতুয়া এবং পশ্চিমবাংলার মতুয়া, যাদের ভোটার সংখ্যা 20 লক্ষ কোটি, তাদেরকে নিজেদের গবেষণা প্রমাণ। তো এই কারণে তাদের নতুন কৌশল 5ই আগস্টের পরে যে এখানকার নিম্নবর্ণের দলিত হিন্দুদেরকে বিজেপির ছত্রছায়ায় নিয়ে আসা এবং তাদেরকে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া, বা মুসলমানদের তাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া। ঠিক যে কাজটা যোগেন মণ্ডলের আগে সমস্ত দাঙ্গায় দেখা যেত, কলকাতার দাঙ্গা থেকে শুরু করে সমস্ত দাঙ্গায় দেখা যেত যে ওই নিম্নবর্ণের, যেমন একটা ক্যারেক্টার ছিল কলকাতা, জিতু সান্যাল, এরা